ওয়ালটন এসি প্রেজেন্টস টিভিএস ইনসাইডে স্বাগত জানাচ্ছি আমি আনিসুর রহমান। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। দর্শক, আমরা জানি যে গতকাল অর্থাৎ 30 জুলাই বিএসইসি বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তগুলো যে এসেছে তার মূল দাগে দুইটি বন্ডকে ঘিরে আসলে সিদ্ধান্তগুলো এসেছে। তার মধ্যে একটি ছিল আইএফএসসি আমার বন্ড, আর একটা ছিল বেক্সিমকোর যে গ্রিন সূচক বন্ড ছিল, সেই বন্ডে অনিয়ম, দুর্নীতি, বিভিন্ন ধরনের নানা অনিয়ম নিয়ে আসলে অভিযোগ এসেছে এবং অভিযোগের তদন্ত করে বিএসইসি বেশ কয়েকটি ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে কিন্তু সতর্ক এবং শাস্তি এবং অবাঞ্ছিত ঘোষণাও করেছে। এই বিষয়ে টিভিএস আজকে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটি করেছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম। আমরা তার কাছ থেকে একটু শুনবো যে এই যে কেলেঙ্কারি, এটার আসলে কি অবস্থা। জনাব রফিকুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএস ইনসাইডে। আমরা একটু জানতে চাই যে আসলে এই যে বেক্সিমকোকে ঘিরে, বন্ডকে ঘিরে যে মানে দুর্নীতি বা অনিয়ম হয়েছে, এইটার কালকে একটা আমরা দেখেছি যে মানে সাজার ব্যবস্থা হয়েছে, অর্থদণ্ড, অবাঞ্ছিত ঘোষণা করা। কেন? জি, আপনাকে ধন্যবাদ। বেক্সিমকো পুঁজিবাজার বা দেশের অর্থনীতি বা দেশের সরকারের সাথে একটা ওতপ্রোতভাবে আওয়ামী লীগ সরকারের সময় থেকে ভালোভাবে জড়িত ছিল। বেক্সিমকোর যে কর্ণধার সালমান এফ রহমান, তিনি ফাইন্যান্স সেক্টরে অনেকগুলো অনিয়মের সাথে জড়িত, এটা আমরা ইতিমধ্যে আগে দেখেছি। এবং এর আগে যখন পুঁজিবাজারে নানান সমস্যা হয়েছিল বা কেলেঙ্কারি বলি বা স্ক্যাম যেটাই না বলি, সেখানেও তাদের নাম এসেছিল। সম্প্রতি সিকিউরিটি কমিশন যে ব্যবস্থাটা নিয়েছেন, সেটা আপনি বলছিলেন যে দুইটা বন্ডকে ঘিরে। ঠিকই আছে, দুইটা বন্ড, একটা বন্ড ছিল 2021 সালে ইস্যু করা, একটা হলো 2023 সালে। 2021 সালে যখন সুকুক বন্ডটা ইস্যু করা হয় 3000 কোটি টাকা পুঁজিবাজার থেকে উত্তোলন করে, এবং এটার যে প্ল্যান ছিল, মানে প্ল্যানটা যদি আপনি দেখেন, নিঃসন্দেহে একটা ভালো প্ল্যান ছিল যে সৌর বিদ্যুতে তারা টাকাটা ইনভেস্ট করবে এবং দুইটা প্রজেক্ট করবে, সেখান থেকে তারা যে রিটার্ন আসবে, রিটার্নটা ইনভেস্টের টাকা ফেরত দিবে। তাদের একটা বড় ধরনের একটা গেইনের একটা পরিকল্পনা কিন্তু আমরা দেখেছি। এবং আপনি যদি ওদের ইনফরমেশন অফ মেমোরেন্ডাম বন্ডের যদি আপনি স্টাডি করে দেখেন, তাহলে তাদের যে প্ল্যান অত্যন্ত ভালো প্ল্যান। কিন্তু এই যে টাকা উত্তোলনকে কেন্দ্র করে তারা যে অনিয়মগুলো করেছে, এখন এই প্রজেক্টটাকে একটা বড় ধরনের সংকটের মধ্যে ফেলেছে। এখন সুকুকের অনিয়মের ক্ষেত্রে যদি আমরা বলি, যখন 2019 সালে করোনা মহামারী শুরু হলো, তখন পুঁজিবাজারে একটা স্বাভাবিকভাবে একটা ডাউন ট্রেন্ড ছিল, এবং 20 এবং 21 সাল পুঁজিবাজার পুরোটাই একটা ভোগান্তির মধ্যে ছিল। মার্কেটে লিকুইডিটি শর্টেজ ছিল, আবার অনেক সময় কিছু টাকা পরবর্তীতে ঢুকেছিল। তো ওই সময় 3000 কোটি টাকা পুঁজিবাজার থেকে তুলে নেওয়া মার্কেটের জন্য একটা বড় ধরনের একটা শক ছিল, যে শকটা অবজার্ভ করতে পারে না। পরবর্তীতে আমরা নেতিবাচক পরে যে টাকাটা মার্কেটে ঢুকেছিল, সেই টাকাটা 21 এর দিকে যে আবার এটা তুলে এটা হলো সালমান এফ রহমান সেটা নিয়ে চলে গেল, মার্কেটটাও তখন নেতিবাচক অবস্থায় চলে গেল। তো তারা যে টাকাটা নিয়ে তাদের যে 3টা প্রজেক্ট করার কথা ছিল, তারা একটা প্রজেক্ট করেছে। এবং এই টাকাটা উত্তোলন প্রক্রিয়ায় যখন ক্যাপিটাল মার্কেট, করোনার পরে যখন ক্যাপিটাল মার্কেট অনেকটা তারল্য সংকটের মধ্যে ছিল, তখন এই যে 3000 কোটি টাকার যে বন্ড ইস্যু করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী পাবলিককে যে কেনানোর যে একটা প্রসেস, অনেকে ছিল না, অনেকে সাবস্ক্রাইব করতে চাচ্ছিল না, তাদের কাছে অনেকের ফান্ড ছিল না। ওই সময় সরকারের সিদ্ধান্তকে প্রভাবিত করে তারা একটা ক্যাপিটাল মার্কেটে শুধু বিনিয়োগ করার জন্য একটা ফান্ড গঠন করার একটা সুযোগ দেয়, যেগুলো ব্যাংকগুলো গঠন করেছে। এবং এই ফান্ডে আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে ম্যাক্সিমামটাই ব্যাংকগুলো সাবস্ক্রাইব করেছে। এবং আমরা যখন পরবর্তীতে আরও ফার্দার ইনভেস্টিগেশন বা আরও কথা বলেছি, তখন দেখা গেছে যে অনেক ব্যাংকের বোর্ড এখানে ইনভেস্ট করতে রাজি না। কারণ একটা প্রজেক্ট নতুন করে হবে, সেখানে আমি টাকা দিচ্ছি, রিটার্নটা পাবো কি না, সে 5 বছর পরে আমি ঠিকমতো একটা পাবলিক ব্যাংকের টাকা তো পাবলিকের টাকা, সে আমি অনিশ্চয়তা ফেলবো কেন। এরকম অনেক ব্যাংকের বোর্ডে কিন্তু এই ধরনের একটা আলোচনা ছিল যে আমরা ইনভেস্ট করবো না। কিন্তু সালমান এফ রহমান যেহেতু ওই সময় সরকারের একটা ক্ষমতাসীন জায়গায় ছিলেন, তিনি প্রভাব করে ব্যাংকগুলোকে সেই জায়গা থেকে কিনতে বাধ্য করেছেন। এমনও কিছু ব্যাংক আছে যে তাদেরকে কিনতেই হবে, মানে এরকম ভাবেই করা হয়েছে। সার্কুলার চেঞ্জ করা হয়েছে, বাংলাদেশ ব্যাংক থেকেও সার্কুলার চেঞ্জ করা হয়েছে, পুঁজিবাজার থেকে তাদেরকে নানান রকম সুবিধা দেওয়া হয়েছে। এবং বেক্সিমকোর যে সুকুক বন্ডের ক্ষেত্রে সিকিউরিটি কমিশন যে অনিয়মটা খুঁজে পেয়েছে, তারা প্রভাব খাটানোর একটা হয়েছে। এবং তারা এই কমিশন যে সিদ্ধান্ত ভায়োলেশনগুলো পেয়েছে,
এটা কমিশন ইন থেকে, যেটা হলো নর্মালি আইনকে ভায়োলেট করে তাদেরকে সাবস্ক্রিপশনের সময় দেওয়া হয়েছে, তারা যে জিনিসটা তাদেরকে ছাড় দেওয়ার কথা, ছাড় দেওয়ার আগে সাবস্ক্রিপশন শুরু হয়ে গেছে, এই ধরনের অনিয়মগুলো পেয়েছে। এবং আমার বন্ডের ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা এই বন্ডে একটু শাস্তিটা শুনতে চাই, বিএসসিসি কি শাস্তি দিল? বিএসসিসি এখানে যে শাস্তিটা যেটা দিয়েছে, সেখানে শুধু যেহেতু কমিশন ইন থেকেই এই অনিয়মটা করা হয়েছে, যে আইনে কাভার করে না তার সাবস্ক্রিপশনের পিরিয়ড এবং তাকে যে একটা এক্সেমশন দেওয়ার কথা, তার আগে সাবস্ক্রিপশন শুরু হয়ে যাওয়া, এই জায়গা থেকে কমিশন মনে করছে যে ওই সময় কমিশনের যে শীর্ষ কর্মকর্তারা ছিলেন শিবলি রুবায়েতুল ইসলাম এবং শেখ শামসুদ্দিন, তাদেরকেই পুঁজিবাজার থেকে নিষিদ্ধ, মানে আজীবন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। শিবলিকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে, আর শামসুদ্দিনকে 5 বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত কমিশন নিয়েছে। আমরা কি এটা ফার্স্ট টাইম দেখলাম নাকি যে বিএসসিসির কোনো কমিশনার বা চেয়ারম্যানের বিরুদ্ধে বাংলাদেশের ইতিহাসে ব্যবস্থা নিল? এটা প্রথম। 1993 সালে যে সিকিউরিটি কমিশন প্রতিষ্ঠা হয়েছে, এরপর এরকম কোনো নজির এর আগে ছিল না, এই ফার্স্ট। বাট প্রশ্ন হচ্ছে এটা কতটুকু কার্যকর হবে বা কতটুকু বাস্তবসম্মত হবে, ইমপ্লিমেন্টেশনটা আসলে হবে কিনা, সেটাই হলো একটা প্রশ্ন। আপনার রিপোর্টে একটা পার্ট ছিল যে শ্রীপুর টাউনশিপের যে আমার বন্ডটা ছিল, এই আমার বন্ডের কারসাজি অনিয়মের জায়গাগুলো একটু বলবেন, সাথে সাজার কথাটাও শুনতে চাই। আচ্ছা, এই সিকিউরিটি কমিশন যে ভায়োলেশনটা পেয়েছে, এই ভায়োলেশনটা অনেক আগেরই, মানে ভায়োলেশন যে তখন হয়েছে, কিন্তু কমিশন থেকে রেগুলেটরি ইন থেকে যে মেজারমেন্ট নেওয়ার কথা একটা ভায়োলেশনের এগেন্সে, সেটা নেয় নাই। কারণ আপনি দেখবেন যে শ্রীপুর টাউনশিপ নামের একটা কোম্পানি, যেটা হলো 2023 সালের মার্চ মাসে ইনকর্পোরেট করলো, এবং সে ঠিক এপ্রিল মাসে গিয়ে একটা 1000 কোটি টাকা বন্ডের আবেদন করলো। সম্ভবত প্রশ্ন আসে যে হঠাৎ করে কি এমন হয়ে গেল যে সে তার এত টাকা লাগবে। পাশাপাশি তার পেইড আপ ক্যাপিটালের যে স্ট্রাকচারটা দেখানো হয়েছে, 248 কোটি টাকা তুলেছে, তারপরে আরও অনেক টাকা খরচ করেছে, এরকম যে এইগুলো দেখিয়েছে, এটা প্রশ্ন ওই সময় কমিশনের কাছে একটা প্রশ্ন ছিল। কিন্তু কমিশন কেন এই জিনিসটা করলো? কারণ এখানে সালমান এফ রহমান বড় ফ্যাক্টর ছিল। কারণ ওই সময় কমিশনে যারা নেতৃত্বে ছিলেন, তারা অনেকটাই সালমান এফ রহমানের আশীর্বাদ পুষ্ট ছিল। কমিশনের যে প্রেস বিজ্ঞপ্তি, তাতে দেখছিলাম তাদের বড় আপত্তির জায়গা ছিল আইএফআইসি ব্যাংকের ব্যবহার নিয়ে, যে এটা কেন আইএফআইসি ব্যাংকের নামে গিয়েছে, এটাতে কে প্রভাব বিস্তার করছে, আপনার কাছে আসলে কি আছে? এই সময় ধরেন আইএফআইসি ব্যাংক তো সালমান এফ রহমানদের কন্ট্রোলেই ছিল, তারাই চালিয়েছিলেন। এবং আইএফআইসি ব্যাংকে যে চেয়ারম্যান ছিলেন তখন সালমান এফ রহমান, ভাইস চেয়ারম্যান ছিলেন তার ছেলে শায়ান ফজলুর রহমান। তারা এখানে আইএফআইসি ব্যাংকের যে সম্পৃক্ততা বন্ডের ক্ষেত্রে, তারা কেবলমাত্র তারা হলো গ্যারেন্টর। এই বন্ডটা টাকা উত্তোলন করেছে, টাকা রিপেমেন্ট করবে, সব কিছু করার কথা কিন্তু শ্রীপুর টাউনশিপ নামে কোম্পানিটা, যেটা হলো বেক্সিমকো অঙ্গ প্রতিষ্ঠান বা তাদের মালিকানাধীন একটা প্রতিষ্ঠান। এখানে একমাত্র গ্যারেন্টার, আপনি জানেন যে কোনো ব্যাংকে কোনো বন্ড ইস্যু করতে গেলে একজন গ্যারেন্টর থাকতে হয়, যে যদি প্রতিষ্ঠান ফেল করে তাহলে টাকাটা ফেরত দিবে কে। আইএফআইসি ব্যাংক ঠিক সেরকম একজন গ্যারেন্টর, কিন্তু তাদেরকে যেভাবে হলো ব্র্যান্ডিংটা করানো হয়েছে যে আইএফআইসি আমার ব্যাংক, আমার বন্ড, কিন্তু আইএফআইসি শুধু গ্যারেন্টর। যদিও তারা ভিতরে বা তাদের মডিউলের মধ্যে ব্যাংকেরই বন্ড, অনেকে এটাই মনে করেছে, কিন্তু ঠিক ওরা কিন্তু ইনফরমেশন মেমোরেন্ডামে কিন্তু গ্যারান্টর হিসাবেই বলেছে। কিন্তু যখন এটা বিভিন্ন জায়গায় তারা টেলিভিশন বা পত্রিকায় বা বিভিন্ন যখন তারা এটা মার্কেটিং করেছে, ঠিক আইএফআইসি ব্যাংক বন্ড হিসাবে সেটা চালিয়েছে। এই কমিশন সেই জায়গাটাকে প্রতারণা হিসাবে দেখছে, যে এই বন্ড তো আইএফআইসি ব্যাংকের না, কিন্তু তার নাম কেন ব্যবহার করা হলো, সেই জায়গাতে ভায়োলেশন। আমরা বিজ্ঞাপনগুলোতেও দেখেছি আইএফআইসি ব্যাংকের ভিতরে বিজ্ঞাপন করা হয়েছে, মনে হচ্ছে যে আইএফআইসি অংশ। অনেক বড় বড় বিজ্ঞাপন করা হয়েছে। এই প্রতারণার শাস্তি হিসেবে আসলে সালমান এফ রহমান, তার ছেলে, বিএসসিসির একজন কমিশনার, একজন চেয়ারম্যান কি সাজা পেলেন? সালমান এফ রহমানকে আজীবন ক্যাপিটাল মার্কেট থেকে নিষিদ্ধ করা হয়েছে, তার ছেলেকেও আজীবন নিষিদ্ধ করা হয়েছে। সালমান এফ রহমানকে 100 কোটি টাকা জরিমানা, তার ছেলেকে জরিমানা করা হয়েছে 50 কোটি টাকা। সিকিউরিটি কমিশনের চেয়ারম্যানকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে এবং কমিশনারকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। এবং এই যে প্রক্রিয়াটা, এটা পুরোটাই কিন্তু আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পরে কমিশন থেকে যে একটা অনুসন্ধান এবং তদন্ত কমিটি গঠন করা হয়, এই প্রতিবেদনের উপর ভিত্তি করে কিন্তু করা হয়েছে। কমিশন কিন্তু আরও একটা তদন্ত কমিটি করবে বা নিজস্ব একটা অনুসন্ধান করবে, সেটাও কিন্তু প্রেস বিবৃতিতে বা তার কমিশনের সিদ্ধান্তে কিন্তু জানিয়েছে। এটা যেহেতু একটা মানে এক্সটার্নাল একটা তদন্ত কমিটি ছিল, তাদের সুপারিশের প্রেক্ষিতে এই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে। কমিশন নিজস্ব অনুসন্ধানের মাধ্যমে ফার্দার ইনভেস্টিগেশন এটা করবে, করার পরেও যাদের নাম পাওয়া যাবে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে কিন্তু আমরা একটু যদি জানতে চাই যে এই যে দুইটা প্রতিষ্ঠানের অনিয়মের কারণে যারা উদ্যোক্তা, যারা অনুমোদন নিচ্ছে বা এর সাথে সংশ্লিষ্ট ছিল, তাদেরকে সাজা দেওয়া হবে,
এই জায়গায় যারা বিনিয়োগ করেছে তাদের ঝুঁকির জায়গাটা যদি একটু বলেন, আপনার যদি প্রথম এই আমার বন্ডের ঝুঁকির জায়গাটা বলেন, দ্বিতীয়ত আমি একটু আমার বন্ডের সুকুক বন্ডের ঝুঁকির জায়গাটা আমি এই খোঁজ নিতে গিয়ে যেটা দেখেছি, আমার বন্ডের ঝুঁকির জায়গাটা বেশ অনেক বড়, কিন্তু যেহেতু এখানে ব্যাংকের গ্যারান্টর, ব্যাংক এখান থেকে লায়াবিলিটি নিতে হবে, কারণ ব্যাংক গ্যারান্টর হবেই। আইএফআইসি ব্যাংক গ্যারান্টি দিছে যে যদি শ্রীপুর টাউনশিপ ফেল করে আমি তোমাকে টাকা দিব, ঠিক। কিন্তু এখন যদি প্রজেক্টের আপডেটটা সম্পর্কে আমি জানাই আপনাকে, যে আগস্টে যখন সরকার পরিবর্তন হলো তাদের কিছু কাজ হয়েছিল, তারা কিছু মেশিনারি ছিল যে ল্যান্ড ডেভেলপমেন্ট বা বিল্ডিং তৈরির জন্য যে কিছু ইকুইপমেন্টও কিন্তু সেগুলো নিয়ে আসছিল, কিন্তু উত্তেজিত জনতা সেই অনেকগুলা অ্যাসেট মানে নষ্ট করে ফেলছে, বাউন্ডারি ভেঙে ফেলছে, ওখানে জিনিসপত্র যা ছিল নিয়ে গেছে। এখানে প্রায় কোম্পানির অ্যাজাম্পশন হচ্ছে প্রায় 40 থেকে 50 কোটি টাকার ক্ষতি হয়েছে, প্লাস কিছু সরঞ্জামাদি নিয়ে গেছে। এখন শুধু ল্যান্ড ডেভেলপমেন্ট ছাড়া, শ্রীপুর টাউনশিপের ল্যান্ড ডেভেলপমেন্ট ছাড়া কার্যত কোনো কাজ এখন পর্যন্ত ডেভেলপমেন্ট হয় নাই। কিন্তু এই বন্ডটা কিন্তু 5 বছর মেয়াদি, যেহেতু সেটা 28 সালের শেষের দিকে শেষ হয়ে যাবে, সো 28 সালের মধ্যেই বিনিয়োগকারীদের টাকাটা ফেরত দিতে হবে। এখন যেভাবে টাকাটা দিচ্ছে, মানে ব্যাংকের ইনফরমেশন মেমোরেন্ডাম অনুযায়ী যেভাবে ছিল, যে একটা স্লট ধরে ধরে কিছু শেয়ার ফেরত দিবে, পুরোটা করতে পারে না। ওই বিনিয়োগ যে টাকাটা সংগ্রহ করছিল ওই জায়গা থেকে বিনিয়োগকারীদের আবার পে করছে, কিন্তু টাকা কালেক্ট করছে 1000, পে করতে হবে 1500। সো মানে কিছু তো ঘাটতি থাকবে যদি বিজনেসটা ডেভেলপ না করতে পারে। টাকা তারা 1000 কোটি টাকা পুঁজিবাজার থেকে উত্তোলন করেছে, 240 কোটি টাকা ছাড়া এরা সবকিছুই তারা দেখা যায় সব টাকা খরচ করে ফেলছে। খরচ করে ফেলছে কিভাবে? তারা ল্যান্ড ডেভেলপমেন্ট বা ল্যান্ড কিনছে, বা ল্যান্ডের যে ছিল সেই জায়গা থেকে তারা খরচ করে ফেলছে। 240 কোটি টাকার একটা সেপারেট ফান্ড ছিল, এটা সিকিউরিটিজ কমিশনের শর্তের মধ্যে ছিল, তোমার একটা আলাদা একটা ফান্ড গঠন করতে হবে, সেই ফান্ড থেকে। আমাদের সময় কম, আমরা একটু যদি বলি যে 240 কোটি টাকা থেকে টাকা পে করা হচ্ছে, আমরা যতটুকু জানি সর্বশেষ বোধহয় 180 কোটি টাকা পর্যন্ত পেমেন্ট হয়েছে। আর বেক্সিমকো সুকুকের যে গ্রিন সুকুক ছিল, ওই সুকুকের আসলে কি অবস্থা, ওইটার পেমেন্ট আমরা যতটুকু জানি যে 4 বছরের হাফ টাইমে পেমেন্ট চলছে, আর হয়তো 1 বছর 26-এর। এই নিয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে, এটা দিয়ে শেষ করতে? এটা 2026 সালের মেয়াদ শেষ হবে, এর মধ্যে প্রায় আমার যতটুকু ইনফরমেশন প্রায় 2800 কোটি টাকা তাদেরকে ফেরত দিতে হবে, কারণ এদের বেক্সিমকো সুকুকটা এটা যে কনভার্টিবল বন্ড ছিল, যেটা শেয়ারে কনভার্সন হবে, কিছু শেয়ার কনভার্সন হয়েছে, কিছু টাকা ফেরত দিছে, সব মিলে প্রায় এখন পর্যন্ত প্রায় আরো 2800 কোটি টাকা ডিউ রয়েছে, যেটা ডিসেম্বরের মধ্যে ফেরত দিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে কথা বলছিলেন টিভিএস এর স্টাফ করেসপন্ডেন্ট রফিকুল ইসলাম। দর্শক, আমরা একটু বলতে চাই যে এই দুইটা বন্ড নিয়ে যে অনিয়ম হয়েছে, তাতে আসলে যারা বিনিয়োগ করেছেন তারা কতটা ভোগান্তির মধ্যে পড়বেন তা ভবিষ্যতে বলে দেবে। তবে ছোট একটি তথ্য দিতে চাই, এই যে গ্রিন সুকুক বন্ডের এখন কিন্তু বাজার মূল্য হচ্ছে 46 টাকা, আর টাউনশিপেরটা যেহেতু এখনো কার্যক্রমই শুরু হয়নি, আমরা বাজারে এখনো এইটা কত রেটে লেনদেন হচ্ছে এরকম কোনো তথ্য পাইনি। আমাদের এই আলোচনা যদি ভালো লাগে তবে শেয়ার করবেন, লাইক দিবেন, আর যদি এই আলোচনা নিয়ে আপনার কোনো মন্তব্য থাকে আমাদের ফেসবুক পেজে কমেন্ট করতে পারেন, ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারেন। টিভিএস ইনসাইট দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল।